এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে কথা বলবো বা এখনকার চলমান পরিস্থিতি নিয়ে কথা বলবো আমাদের সহকর্মী যমুনা টেলিভিশনের পলিটিক্যাল এডিটর আলমগীর স্বপনের সাথে বাংলা মেট্রো সেন্টার থেকে যুক্ত হচ্ছেন তিনি। স্বপন, একটু জানাবেন, আপনি টেলিফোনে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। শুনলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি বক্তব্য দিয়েছেন, কি বার্তা দিয়েছেন? একজন সংবাদকর্মী হিসেবে আপনার বিশ্লেষণটা একটু জানতে চাই। রবিন, আপনি যেটি হলো যে সংকট, যে সমস্যা, সেটি নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কথা বলেছেন এবং তিনি কিন্তু সরকারের কি হবে, সরকার কিভাবে পরিচালিত হবে সেটি কিন্তু তিনি বলেছেন এবং সেই জায়গা থেকে তিনি অন্তর্বর্তী সরকার কথা বলেছেন এবং তিনি আজকে যে বৈঠকটার পরে ব্রিফিং করেছেন সেই বৈঠকে কিন্তু আপনার উপস্থিত ছিল বিএনপির কয়েকজন শীর্ষ নেতা, জামাতের আমির, তারপরে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, তারপরে জাতীয় পার্টির শীর্ষ নেতারা সেখানে উপস্থিত ছিলেন, সুশীল সমাজের আসিফ নজরুল সেখানে উপস্থিত ছিলেন। সেই বৈঠক শেষ করেই কিন্তু তিনি অন্তর্বর্তী সরকারের কথা বলেছেন। এখন আমরা যদি সংবিধানের বিভিন্ন ধারা অনুযায়ী এই অন্তর্বর্তী সরকার কিভাবে গঠিত হতে পারে সেটি আমরা একটা ধারণা দেই। সেই জায়গাটি হলো যে এরই মধ্যে 57 এক ধারা অনুযায়ী সংবিধানের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি দেশ ছেড়েছেন তার বোন সহ, এটি আমরা এরই মধ্যে জেনে গেছি। এরপরে যেটি হলো যে যেটি থাকে সেটা হলো যে 72 এক ধারা অনুযায়ী সংসদ ভেঙে দেয়া, রাষ্ট্রপতি সেই সংসদ ভেঙে দিতে পারেন। আর প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে যে বিষয়টি আছে যেটা হলো সংবিধানের 56(3) ধারা অনুযায়ী, সেখানে আছে আপনার যে প্রধানমন্ত্রী নিয়োগের জন্য সংসদ সদস্য হবার প্রয়োজন নেই, কেননা তিনি সংসদ সদস্যদের অধিকাংশের আস্থাভাজন বলে রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান হওয়াই যথেষ্ট। এবং সেই জায়গা থেকেই আপনার যে 56 এক ধারা এবং 56 2 ধারা সেই অনুযায়ী সেনাপ্রধান বলেছেন যে অন্তর্বর্তী বঙ্গভবনে তারা যাবেন কিছুক্ষণের মধ্যেই। তো 56 এক এবং 2 ধারা অনুযায়ী কিন্তু প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারেন রাষ্ট্রপতি এবং যিনি নতুন প্রধানমন্ত্রী বা অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন তার পরামর্শে আপনার মন্ত্রিসভা নিয়োগ হতে পারে বলে আমরা 55 এক ধারা অনুযায়ী আমরা সেটা দেখছি। তো এখন যেটি হলো যে কিছুক্ষণের মধ্যেই জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন যে তিনি বঙ্গভবন যাবেন সেখানে। আর সার্বিক পরিস্থিতি বলি, এখন যে অবস্থা সারা বাংলাদেশ, ঢাকা শহর যদি দেখেন রাস্তায় প্রতিটা মানুষ, অনেক মানুষ নেমে এসেছে। আমরা বাংলা মোটরে এখান থেকে দেখছি যে মানে প্রায় 2 ঘন্টা ধরে শাহবাগ থেকে আপনার গণভবনের দিকে মানুষের যাত্রা এবং তারা স্লোগান দিচ্ছেন তাদের বিজয়ে। তো সেই জায়গাগুলো থেকে যেটি সেনাপ্রধান আরো যেটি মানে ধৈর্য ধরতে বলেছেন, তিনি বলেছেন যে ছাত্রদের যে দাবি ছিল বৈষম্য ছাত্র আন্দোলনের সমস্ত হত্যার বিচার হবে, ভাঙচুর মারামারি থেকে এই জন্য তিনি বিরত থাকতে বলেছেন এবং এর সাথে সাথে তারা ছাত্রদের বা যারা রাস্তায় আছে তাদের সহায়তা চেয়েছেন যাতে একটা সুন্দর সমাধানের দিকে যাওয়া যায়, সুন্দর পরিস্থিতির দিকে দেশটা আবার ফিরে যায়। এই গত 1 মাস ধরে যে সংকট, যে দেশে যে কারফিউ সবকিছু মিলিয়ে যে সংকট চলছে, সেই সংকটের জায়গা থেকে আপনার একটা সুন্দর সমাজের দিকে যায় বলে বলেছেন। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি এর পাশাপাশি যেটি আহ্বান জানিয়েছেন যে আর যেন কোনো ভাঙচুর সংঘাত না হয়, কোনো গোলাগুলি না হয়, এই বিষয়টা কিন্তু তিনি বারবার আহ্বান জানিয়েছেন। আর যেন কোনো লাশ না পড়ে, কেননা এই লাশের কারণেই কিন্তু মানে ছাত্র হত্যা, তারপরে সাধারণ মানুষ হত্যা, এই কারণেই কিন্তু যে আওয়ামী লীগ নেতৃত্ব যে সরকার তার যে আজকের যে পরিণতি সেটি হয়েছে। তো সেই জায়গা থেকে যারা সাধারণ ছাত্র জনতা জনমানুষ যারা আজকে রাস্তায় আছেন, কোনো ধরনের যাতে নৈরাজ্যমূলকই না হয়, কোনো জায়গায় হামলা ভাঙচুর না হয়, সেনাপ্রধান এই আহ্বানটা জানিয়েছেন এবং এই আহ্বান সাধারণ মানুষ শুনলে যেই সমস্যা যেই দেশটা বা যেই রাষ্ট্র সংস্কারের যেই কথা সাধারণ মানুষ বলছে, আন্দোলনকারীরা বলছে, সব রাজনৈতিক দলের নেতারা বলছে, সেই সমাধানের দিকে যাওয়া যাবে, সেই রাষ্ট্র সংস্কার করা যাবে বলে সেনাপ্রধান আমাদের আহ্বান জানিয়েছেন এবং মানুষ যাতে শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করে সেটি কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন। রবিন, স্বপন, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি ঠিকই বলছিলেন, যেমনটি বলছেন রাষ্ট্র সংস্কারের কথা, যেমন এই শিক্ষার্থীদের আন্দোলনের অর্থাৎ এই স্বপন, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি ঠিকই বলছিলেন, যেমনটি বলছেন রাষ্ট্র সংস্কারের কথা, যেমন এই শিক্ষার্থীদের আন্দোলনের অর্থাৎ এই শিক্ষার্থীরা একটা সময় নিরাপদ সড়কে আন্দোলন করেছিলেন। সেই নিরাপদ সড়কের আন্দোলনের সময় তারা একটি কথা বলেছিল, সেটি এখনও প্রাসঙ্গিক ছিল, যে রাষ্ট্র মেরামতের কাজ চলছে। আলমগীর স্বপন, নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। আপনার কাছে আমি আরও একবার একটু জানতে চাই,
এই রাষ্ট্র সংস্কার কতটা আসলে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, একটু আপনি আপনার সঙ্গে আমার কাজ করা পলিটিক্যাল রিপোর্টিং, আপনি আমার পলিটিক্যাল এডিটর, সেই সব জায়গা থেকেই আপনার কাছ থেকে আসলে জানতেও চাওয়া, একটু বলবেন এই যে ইন্টারিম গভর্নমেন্টে যাওয়া, অর্থাৎ পলিটিশিয়ানদেরকে এক ধরনের প্রায়োরিটি দেওয়া, রাজনৈতিক নেতৃত্বের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন, পরবর্তীতে তাদের নেতৃত্বে কি এক ধরনের রাষ্ট্র সংস্কার হতে যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশ গণতান্ত্রিক যে কাঠামো সেটাতেই আস্থা রাখছে, আরও একবার সেটিই তো স্পষ্ট হতে যাচ্ছে নাকি? হলো আপনারা 2007-এর যে 1/11 সেই সময় আমরা কিন্তু দেখেছি আর্মি ব্যাক যে সরকার, সেই সরকারে কিন্তু আপনার যে সুশীল সমাজের যারা আছে তাদের প্রতিনিধিরাই কিন্তু সেই সরকারের প্রতিনিধিত্ব করেছিল। তো এইবার কিন্তু আমার মনে হচ্ছে যে এবার ফর্মুলাটা একটু ভিন্ন হবে। আপনি সেনাপ্রধানের মুখেই আমরা শুনেছি যে এই যে তারা যে বৈঠকটি করেছেন সেই বৈঠকে বিএনপি শীর্ষ নেতারা ছিল, জামায়াতের আমির সহ জামায়াতের নেতারা ছিল, জাতীয় পার্টির শীর্ষ নেতারা ছিল, এবং কি যারা গণতন্ত্র মঞ্চ জোনায়েদ সাকিব আর সাইফুল হকের নেতৃত্বে তাদের নেতারা এখানে ছিল। এখানে সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে আসিফ নজরুল কিন্তু ছিল। তো যেটি মনে হচ্ছে যে সংবিধানের যে আমি একটি ধারাটা একটু দেখিয়ে বলি আর কি, যে 55(1) সেই অনুযায়ী কিন্তু একজন এদের মধ্যে থেকে একজনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করে এবং সেই প্রধানমন্ত্রীর পরামর্শেই আপনার হলো যে নতুন একটা মন্ত্রিসভা বা অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠিত হতে পারে, সেটা 56(2) ধারা অনুযায়ী। তো সেটি কিন্তু হতে পারে। তবে এবার যেটা আমরা মানে আগের যে অবস্থা, সেই অবস্থার চেয়ে এইটা সব দল মত নির্বিশেষেই যে যদি এটা হয় তাহলে সেটি ভালো হবে। আপনি জানেন যে এক দল ক্ষমতায় আসে, আরেক দল এসে তার যেসব দর্শন সেগুলো ধ্বংস করে দেয়। আপনি বলেন নির্বাচন কমিশন বলেন, আপনি দুর্নীতি দমন কমিশন বলেন, কিংবা আপনি প্রশাসন বলেন, পুলিশ বলেন বা বিচার বিভাগ বলেন, প্রতিটি যে প্রতিষ্ঠান, রাষ্ট্রের যে 4টি স্তম্ভ, সেই 4টি স্তম্ভ কিন্তু আমরা এই যে বিগত সময়ে আমরা কিন্তু দেখেছি প্রত্যেকটাতেই রাজনৈতিক একটা হস্তক্ষেপ ছিল, এবং তারা কতটা স্বাধীনভাবে কাজ করতে পেরেছে সেটি কিন্তু আমরা দেখেছি। স্বাধীনভাবে কাজ করতে পারে নাই বলেই কিন্তু সবার অভিযোগ ছিল। আপনি গত 18 বলেন, 14 বলেন, কিংবা সবশেষ যে নির্বাচন, সেই নির্বাচনে আপনার জনগণ কতটা ভোট দিতে পারেনি বলেই কিন্তু আমরা জানি, এবং 18 সালে যে নির্বাচন সেখানে রাতের ভোটের অভিযোগ ছিল। কিন্তু এই যে মানুষের ভোটাধিকারের যে সাংবিধানিক অধিকার, এই অধিকারটা বলবৎ করার যে দাবি, রাষ্ট্র সংস্কারের দাবি, এই জিনিসটা আছে। আপনি যদি বিচার বিভাগের দিকে তাকান, সেই বিচার বিভাগে যে হস্তক্ষেপের যে নানা অভিযোগ ছিল, সেই বিচার বিভাগের ক্ষেত্রেও যাতে মানে যে সঠিক সিদ্ধান্ত সেখানে আসে, মানুষ যাতে ন্যায় বিচার পায়, সেই ন্যায় বিচার পাওয়ার জন্য কিন্তু রাষ্ট্র সংস্কারের আন্দোলন। আপনি বলেন পুলিশে বলেন, প্রশাসনে বলেন, এখানে যে দলীয় মানে লোকদের তারা সবসময় নিয়োগ দেওয়ার যে প্রক্রিয়াটা, সেই জায়গাটাই কিন্তু সংস্কার চেয়েছে। সাধারণ মানুষ কিন্তু সবসময় সেটা চেয়েছে। দলীয় একদম পেশাদার লোকজন যাতে পেশাদার জায়গাগুলো থাকে, সেইটাই হলো রাষ্ট্র সংস্কারের দাবি। তারপরে আপনার যে ক্ষমতার যে হস্তান্তর, সেই ক্ষমতার হস্তান্তর যে জায়গাটা আমরা দেখি যে দলীয় সরকারের অধীনে যে নির্বাচন, এবং সেই নির্বাচনের জায়গা থেকে আমরা 2006 সালেও দেখেছি যে একজন প্রধান বিচারপতি বয়স বাড়ানো, এবং পরবর্তীতে 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে তো সেই যে একটা সর্বজন সমাদৃত যে একটা ব্যবস্থা ছিল তত্ত্বাবধায়ক সরকার, সেটি তারা সংখ্যাগরিষ্ঠতার জোরে কিন্তু তখন এটা বাতিল হয়ে যায়, এবং এটা থেকেই কিন্তু সংকটটা শুরু হয়। আপনি 2013 সালেও দেখেছেন যে সংকটটা ছিল, এবং 18 সালের নির্বাচন এবং 24 সালের নির্বাচনে কিন্তু এই সংকটটা ছিল, এবং আমরা কিন্তু একটা সংকটের মধ্য দিয়েই কিন্তু এই 13 থেকে আপনার এই 24 পর্যন্ত আমাদের সরকারগুলো সেভাবে এসেছে। যদিও জোর করে মত প্রকাশের স্বাধীনতার যে বিষয়টা আছে, মত প্রকাশের স্বাধীনতা আপনার আমরা যে গণমাধ্যম, অনেকেই মত প্রকাশ করতে পারেনি, অনেক নানা জায়গা থেকে আপনার প্রেশার এসেছে। সব মিলিয়েই কিন্তু এই যে রাষ্ট্র সংস্কারের আন্দোলন, আমরা বাংলাদেশ থেকে যেই জায়গাটায় দেখতে চাই, আমাদের মুক্তিযুদ্ধের যে 4 নীতি বলেন, কিংবা একদম একটি যে গণতান্ত্রিক পরিবেশ, সেটি কিন্তু আমরা চাই, এবং যাতে সবাই এই রাষ্ট্রে সমান সুযোগ ভোগ করে, দলীয় পরিচয়ের ভিত্তিতে যাতে কোনো নিয়োগ না হয়, দলীয় পরিচয়ের ভিত্তিতে যাতে রাষ্ট্রীয় যে স্তম্ভগুলো, সেই স্তম্ভগুলোর জায়গাতে কাউকে নিয়োগ দেওয়া না হয়। মানুষের কিন্তু খুবই সাধারণ দাবি যে আপনার সাধারণ মানুষ কিন্তু জিনিসপত্রের দাম কম চায়, সাধারণ মানুষের
ভরপেট খেতে চায়, তারা কিন্তু ক্ষমতায় যেতে চায় না। কিন্তু যারা ক্ষমতা পরিচালনা করেন তারা সেই জায়গায় যদি সঠিক লোক সঠিক জায়গায় থাকে এবং তাহলে কিন্তু এই যে আমাদের এখন দ্রব্যমূল্যতে আমরা ভুগছি সেই জিনিসটা কিন্তু সেটা সম্ভব আর কমিয়ে আনা সম্ভব। আমাদের এখানে গত কয়েক বছরে যে দুর্নীতি হয়েছে, কয়েক লাখ কোটি টাকা যে দুর্নীতি হয়েছে, দেশ থেকে পাচার হয়ে গেছে, এবং যারা ক্ষমতাকে কাজে লাগিয়ে আপনার এই যে অঢেল সম্পদের মালিক হয়েছে, আপনি বিদ্যুৎ খাতের কথা জানেন, আপনি অবকাঠামোগত যেসব উন্নয়ন হয়েছে সেসব খাতে যে কত ব্যয় বৃদ্ধি, কয়েক গুণ যে ব্যয় বৃদ্ধি হয়েছে, হ্যাঁ, সেগুলো কিভাবে হয়েছে? সেগুলো এই যে আইনের শাসন না থাকা, সুশাসন না থাকা, এগুলো না থাকার কারণেই কিন্তু আপনার এই যে দুর্নীতিগুলো হয়েছে, এবং সেই দুর্নীতির দায় কিন্তু অর্থনৈতিকভাবে আমরা এখন ভোগ করছি। এই মুহূর্তে যে সরকার পরিচালনা করে তারাও কিন্তু এই যে অর্থনৈতিক যে সংকট সেটি কিন্তু তাদের ফেস করতে হবে। তো সার্বিকভাবে যেটি বলা যায়, সেনাপ্রধান যেটি বলেছেন, এখন যে অবস্থা সেটি যাতে শান্তিপূর্ণ অবস্থায় যত যায় তত আমরা এই অর্থনৈতিক সংকট থেকে তত আমরা কিন্তু বেরিয়ে আসতে পারবো, এবং যে সব দল মত সবার যে ঐক্য, সেই ঐক্য দিয়ে যদি আমরা দেশটাকে সামনে আরো গঠন করতে পারি, ভালোভাবে পরিচালিত করতে পারি, আবার সবাই যদি ভোটাধিকার হিসেবে, তাহলে কিন্তু আমরা এই সংকটগুলো থেকে বেরিয়ে আসতে পারবো। রবিন, তাই আসলে আলমগীর স্বপন, আপনি যেমনটি বলছেন যে একটা দারুণ ক্রান্তিকাল, এবং এই ক্রান্তিকাল আসলে কিংবা এই যে সাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিংবা এই যে সাধারণের স্বতঃস্ফূর্ত দাবি সরকারের পদত্যাগের, কিংবা এগুলো আসলে তো মনে হচ্ছে একটা দীর্ঘদিনের ক্ষোভের এক ধরনের বহিঃপ্রকাশ। গতকালই পড়ছিলাম স্বপন আবদুল্লাহ আবু সাইদ স্যারের একটি লেখা, যিনি বলছিলেন আসলে গণতন্ত্রহীনতা এবং তার অনিবার্য আগামী এই ধরনের পরিণতির কথা তিনি উল্লেখ করেছেন। আপনার কি মনে হয় যে এই যে সর্বসাধারণের একাত্মতা, সর্বদলীয় সর্বসাধারণের কিংবা ছাত্র নাগরিক সব দল মতের এক ধরনের নির্বিশেষে ঐক্য কিংবা অংশগ্রহণ একটি ঘটনার পরিপ্রেক্ষিতে, একটি ঘটনাকে কেন্দ্র করে, এটি কি বাংলাদেশকে আগামীর এক নতুন সম্ভাবনার দিকে নিয়ে যেতে পারে? কিংবা এই ঐক্যটাকে, এই অবস্থানটাকে কি ধারণ করা উচিত, কিংবা এটিকে ব্যবহার করে আমরা সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনা, ন্যায্যতা, সামাজিক ন্যায় বিচার, বৈষম্যমূলক প্রথা বিলোপ করা সব কিছু থেকে দূরে রেখে আমরা আমাদেরকে এগিয়ে নেওয়ার এক ধরনের সুবর্ণ সুযোগ তৈরি করলো কিনা? হ্যাঁ, সেটি আমরা এই যে জনগণের যে পাওয়ার, ছাত্রদের যে শক্তি, আমরা 69-এর গণঅভ্যুত্থানে দেখেছি, 71-এ দেখেছি, আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে কিন্তু ছাত্রদের শক্তি দেখেছি। এই ছাত্ররাই কিন্তু 1952 সালে যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনে কিন্তু তারা ভূমিকা রেখেছে, এবং যারা শহীদ হয়েছে ভাষা আন্দোলনে, এর কিন্তু ছাত্ররাই কিন্তু শহীদ হয়েছে আর কি। তো সেই ছাত্রদের যে স্পিরিট, এই যে নানান ভাবে যে আমরা এই ছিলাম, আমরা স্বাধীন ছিলাম না, আমাদের চারটা যে রাষ্ট্রীয় যে চারটা স্তম্ভ, আইন বিভাগ, বিচার বিভাগ বা প্রশাসন, হ্যাঁ, সেই স্তম্ভ জায়গা থেকে আমরা যে স্বাধীন ছিলাম না, এই যে ছাত্রদের স্পিরিট, এই যে ছাত্রদের যে শক্তি, এই শক্তির যে তারা কি, এই শক্তিতে তারা কি চাচ্ছে? তারা এই রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছে, তারা চাচ্ছে একটি সমতা ভিত্তিক বাংলাদেশ, তারা চাচ্ছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, তারা চাচ্ছে একটি মত প্রকাশের স্বাধীনতার বাংলাদেশ। তো এই শক্তিকে কাজে লাগিয়ে, এই স্পিরিটকে কাজে লাগিয়ে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। আমরা অতীতেও দেখেছি 69-এর গণঅভ্যুত্থানের পরে যে 3 দল বা যে দলগুলো, আমি বিএনপি নেতৃত্বে একটি দল, একটি জোট ছিল, আওয়ামী লীগের নেতৃত্বে তখন একটি 15 দল ছিল, 17 দল ছিল, তারা কিন্তু সেই যখন এরশাদ সরকারের পতন হয়, তারপরে কিন্তু তাদের কিন্তু একটা কি বলে কনসাস ছিল। সেই কনসাসের জায়গা থেকে কিন্তু বলা হয়েছিল যে বাংলাদেশ যে পিছিয়ে গেছে, স্বৈরশাসন যে আগে চলেছে, হ্যাঁ, তো সেটি থেকে বাংলাদেশ বেরিয়ে এসে একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে। কিন্তু সেই বাংলাদেশ কিন্তু আমরা 90-এর পরে কিন্তু আমরা সেই বাংলাদেশ গঠন করতে পারিনি। আর আমরা যদি সবশেষ যে পরিস্থিতি দেখি, আমরা জানি সেই আমাদের যে 90-এর যে অর্জন ছিল, সেই সব অর্জনগুলো কিন্তু ধূলিসাৎ হয়ে গেছিল। এখন এই যে আন্দোলনটার ফলে যে শক্তি, আবার যে মনোবল, যে শক্তিটা আমরা এখানে পাচ্ছি, সেই শক্তিটাকে কাজে লাগাতে হবে। সেই শক্তি কাজে লাগিয়ে আর যেন আমরা অতীতে যে ভুলগুলো করেছি, আমরা সব জায়গায় যে দলীয়করণ করেছি, তারপরে রাষ্ট্রীয় সম্পদ লুট, দুর্নীতি, সুশাসন, সেই জায়গাগুলো থেকে আমরা ক্রমশ পিছিয়ে গেছি এই গত কয়েক বছরে। তো সেই জায়গা থেকে বের হওয়ার জন্য আমাদের এই শক্তি কাজে লাগাতে হবে, এবং এই শক্তিকে কাজে লাগানোর জন্যই আপনার সব পক্ষকে আসলে এক হয়ে আপনার একসাথে হয়ে কাজ করতে হবে, তাহলেই কিন্তু এটি সম্ভব। আর জোড়াতালি দিয়ে কিন্তু এবার যে আমরা এই যে শেখ হাসিনার পদত্যাগের ঘোষণার পর এবং এর আগে থেকেই যে সাধারণ মানুষ, লাখ লাখ মানুষ যে রাস্তায় নেমে এসেছে, হ্যাঁ, তাদের যে জনচাহিদা,
এই জনচাহিদা অনুযায়ী আমরা যারাই অন্তর্বর্তী সরকার গঠন করুন কিংবা তাদের কিন্তু এই যে জনশক্তির যে চাহিদা সেটি কিন্তু তাদের পূরণ করতে হবে, এবং আর যেন আমরা পিছনে ফেরত না যাই। বারবার আমরা আমাদের এখানে আন্দোলন হয়েছে, বারবার আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সমতা ভিত্তিক বাংলাদেশের কথা বলেছি। তো সেটি কিন্তু এই যারা ক্ষমতায় যায় তাদের যে সে জায়গা থেকে তারা ভুলে যায় অনেক কিছু। তো এইবার যেন আমরা এই শক্তিটা কাজে লাগাই এবং আমরা সত্যিকারে যে বাংলাদেশটা আমরা চাই সেই বাংলাদেশটা যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি। রবিন, অনেক ধন্যবাদ। সহকর্মী আলমগীর স্বপন আমাদের সঙ্গে কথা বলছেন। স্বপনের সঙ্গে আরও নিশ্চয়ই কথা হবে।